উপসর্গ থেকে আমাদের ব্যাংকে প্রায় একটা অথবা দুইটা প্রশ্ন চলে আসে। লাস্ট 3 থেকে 4টা পরীক্ষার আগে মনে হয় একটা ব্যাংকের পরীক্ষায় উপসর্গ থেকে 2টা প্রশ্ন আসে। তার মানে উপসর্গ টপিকটা আমাদের কাছে খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রশ্নের ধরনটা কি? উপসর্গ থেকে 3 ধরনের প্রশ্ন আসে। নাম্বার 1, কোন উপসর্গ? যেমন আমি যদি একটা শব্দ লিখি অভিসার, ঠিক আছে, এটা লিখলাম। এখন প্রথম প্রশ্ন এখান থেকে, অভিসারের অভি কোন উপসর্গ? বলেন তো, অভিসারের অভি কোন উপসর্গ? খাঁটি বাংলা নাকি সংস্কৃত? সংস্কৃত উপসর্গ, রাইট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, যে কোন উপসর্গ। ওকে, সেকেন্ড কোশ্চেন, যে অভিসারের অভি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বলেন, অভিসারের অভি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? গমন অর্থে। চমৎকার, থ্যাংক ইউ। তাহলে কি অর্থে বলেন তো? গমন অর্থে। আচ্ছা, তার মানে 2টা কোশ্চেন আমরা অলরেডি পেয়ে গেছি। 3 নাম্বার টাইপ কোশ্চেন হচ্ছে, একটা শব্দ দেয়া থাকবে, এই শব্দে কয়টা উপসর্গ আছে? যেমন সমবিব্যাহার একটা শব্দ, রাইট? এটা যদি পরীক্ষা আসে যে এই শব্দে কয়টা উপসর্গ আছে, তার মানে কোন উপসর্গ, কোন অর্থে ব্যবহৃত হয়েছে উপসর্গ, আর কয়টি উপসর্গ, এই 3টা টাইপ কোশ্চেন আমরা উপসর্গ থেকে পাই। এখন যদি এই টাইপ প্রশ্ন আসে, আমরা কি এটা পারবো? দেখেন কত সহজভাবে পারা যায়। নর্মালি আমরা জানি এই উপসর্গ ভাঙতে গেলে আমাদের কি সন্ধির ব্যবহার আসবেই। তাহলে উপসর্গ ভাঙতে গেলে আমাদের কিসের ব্যবহার আসবে বলেন তো? সন্ধির ব্যবহার আসবে। তাহলে হাড় একটা শব্দাংশ, আমরা এটা আলাদা করে রাখলাম। এর আগে যা আছে সবগুলো একটা করে উপসর্গ। দেখেন, সম একটা উপসর্গ, প্লাস মর সাথে কি আছে? অ আছে না? তাহলে অ আর ভি মিলে কি হয়েছে বলেন তো? অভি। তাহলে অভি কি আরেকটা উপসর্গ, প্লাস বর সাথে কি জফলা আছে না? তাহলে সন্ধির নিয়মে জফলা থাকলে কি হয় বলেন তো? কি হয়? সন্ধির নিয়মে জফলা থাকলে কি হয়? রস্বীকার হয়। তাহলে বি আরেকটা উপসর্গ, প্লাস এখানে কি আছে? আ, এই যে আর একটা উপসর্গ। তাহলে কয়টা হলো উপসর্গ? 4টা। তাহলে সমবিব্যাহার শব্দে কয়টি উপসর্গ? 4টা। সমবিব্যাহার শব্দে কয়টি উপসর্গ? 4টা। ক্লিয়ার? আমরা কি তাহলে বুঝতে পেরেছি উপসর্গ থেকে কিভাবে প্রশ্ন আসতেছে? আমরা কি এটা বুঝছি সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে দেখেন, উপসর্গ কোন দুটো আলোচ্য বিষয়? শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। উপসর্গ শব্দের কোথায় বসে? আগে না পরে? আগে বসে। কোথায় বসে বলেন তো? আগে বসে। তারপর লেখেন, উপসর্গ এমন একটি অব্যয়যুক্ত শব্দাংশ। কেমন শব্দ বলেন তো? এমন একটি অব্যয়যুক্ত শব্দাংশ উপসর্গ এমন একটি অব্যয়যুক্ত শব্দাংশ যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। অন্য শব্দের আগে বসে তাকে উপসর্গ বলে। এটা যে শব্দের আগে বসবে সেই শব্দটা কি অর্থপূর্ণ হবে নাকি যে কোনো শব্দ হইতে পারে? তাহলে উপসর্গ এম না, উপসর্গ তো নিজের কোনো অর্থই নাই, ঠিক আছে? তাহলে এটা যদি আগে বসে নতুন নতুন অর্থ দিবে, তারপর অর্থের পূর্ণতা সাধন করবে, অর্থের সংকোচন সাধন করবে, অনেক কিছু হবে, একটু পর বলতেছি। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত লিখছি কিনা একটু লিখে ফেলেন, সাথে সাথে লিখে ফেলেন।
তারপর লিখেন উপসর্গের কার্যাবলী, উপসর্গের কার্যাবলী, ঠিক আছে। তাহলে উপসর্গের কাজ কি কি? 1 নম্বর লিখেন নতুন শব্দ গঠন করে। উপসর্গ কি করে বলেন তো? নতুন শব্দ গঠন করে। নতুন শব্দ কি করে? গঠন করে। 2 নম্বর কি বলেন তো? অর্থের সম্প্রসারণ ঘটায়। অর্থের কি ঘটায় বলেন তো? অর্থের সম্প্রসারণ ঘটায়, ঠিক আছে। আবার কি করে বলেন তো? অর্থের সংকোচন ঘটায়। কি করে? অর্থের সংকোচন ঘটায়, ঠিক আছে। আবার কি করে বলেন তো? অর্থের পরিবর্তন সাধন করে। কি করে? অর্থের পরিবর্তন সাধন করে। অর্থের কি করে? পরিবর্তন সাধন করে। আমাদের এই পেজ থেকে একটা দুইটা প্রশ্ন চলে আসতে পারে, জাস্ট এই পেজ থেকে। কি টাইপের প্রশ্ন আসে দেখেন। উপসর্গ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। উপসর্গ শব্দের কোথায় বসে? আগে বসে। কোথায় বসে বলেন তো? আগে বসে। উপসর্গ এমন একটি অব্যয়যুক্ত শব্দাংশ, এই প্রশ্নটা আমরা কি পরীক্ষায় পাইছি। তাহলে উপসর্গ কি ধরনের শব্দাংশ বলেন তো? অব্যয়যুক্ত শব্দাংশ। তাহলে উপসর্গ কি ধরনের শব্দাংশ বলেন তো? অব্যয়যুক্ত শব্দাংশ। ওকে, তাহলে উপসর্গ এমন একটি অব্যয়যুক্ত শব্দাংশ যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, অন্য শব্দের আগে বসে সেটা অর্থ প্রদান করে। তাহলে উপসর্গের কাজ কি কি? 4টা। একটা হচ্ছে নতুন শব্দ গঠন করে, আরেকটা হচ্ছে অর্থের সম্প্রসারণ ঘটায়, আর হচ্ছে অর্থের সংকোচন ঘটায়, আর হচ্ছে অর্থের পরিবর্তন কি করে বলেন তো? সাধন করে। যেমন আমরা হাঁস চিনি না? হাঁস চিনি। আচ্ছা, এখন যদি আমি লিখি পাতিহাঁস, তাহলে কি হবে বলেন তো? ছোট হাঁস। এই যে দেখেন সংকোচন করছে, অর্থটা কি করছে? সংকোচন করছে। নেতা যদি বলি পাতি নেতা, তাহলে কি হবে বলেন তো? ছোট নেতা। তাহলে কি? অর্থের সংকোচন বোঝাচ্ছে, ঠিক আছে। দা চিনি না আমরা? দা বটি। যদি বলি রামদা, তাহলে কি বুঝায় বলেন? ওই যে ব্রাহ্মণবাড়িয়াতে যে দা দে কি করে, দূর থেকে কোপটা দেয়, ঠিক আছে। তাহলে রামদা মানে কি বলেন তো? বড়দা। রামদা মানে কি বলেন তো? বড়দা। তাহলে অর্থের কি ঘটাচ্ছে? সম্প্রসারণ ঘটাচ্ছে। আমি যদি হাড় লিখি, দেখেন 4টা হাড় লিখলাম। হাড়, 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 আবার কি বলেন তো? হাড়। তাহলে উপসর্গের একটা লাইন অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় মাঝে মাঝে আসে, যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই লাইনের মানে কি? উপসর্গের নিজের কোনো অর্থ নাই, অন্য শব্দের আগে বসে অর্থ কি করে? প্রদান করে। ক্লিয়ার? তাহলে দেখেন হাড় একটা শব্দাংশ, এখন আমি যদি লিখি শুধু আর কি কোনো অর্থ আছে? না। কিন্তু হাড়ের আগে যদি আ দেই, তাহলে কি হয়? তাহলে এখন কি অর্থ হয়েছে কিনা বলেন? আমি হাড়ের আগে যদি কি দেই? উপ দেই, তাহলে কি হয়েছে বলেন তো? তাহলে উপহার দ্বারা কি বোঝাচ্ছে? গিফট বোঝাচ্ছে। হাড়ের আগে যদি বি দেই, বি দিলে কি বোঝাচ্ছে বলেন তো? বিহার মানে কি? ভ্রমণ। বিহার মানে কি? ভ্রমণ। হাড়ের আগে আমি যদি প্র দিই, তাহলে কি দাঁড়ায় বলেন তো? প্রহার মানে কি? মায়ের দেয়া, ঠিক আছে। নিচের লাইনটা হচ্ছে অর্থের পরিবর্তন সাধন করে। অর্থের পরিবর্তন সাধন করে। আচ্ছা, তাহলে বুঝতে পারছি এই পর্যন্ত? তাহলে উপসর্গ শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। কোন তত্ত্বের আলোচ্য বিষয়? উপসর্গ শব্দের কোথায় বসে? উপসর্গ কেমন শব্দাংশ বলেন তো? যা স্বাধীন পদ হিসেবে কি করতে পারে না? বাক্যে ব্যবহৃত হতে পারে না, অন্য শব্দের আগে বসে তাকে কি বলে? ক্লিয়ার? উপসর্গ কয় প্রকার বলেন? বাংলা উপসর্গ 2 প্রকার স্যার। উপসর্গ কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার কি বলেন তো? খাঁটি বাংলা উপসর্গ। 2 নাম্বার কি বলেন তো? সংস্কৃত উপসর্গ। 3 নাম্বার কি বলেন তো? বিদেশি উপসর্গ। ওকে, তাহলে লিখেন খাঁটি বাংলা উপসর্গ কয়টি বলেন তো? 21টি। খাঁটি বাংলা উপসর্গ কয়টি বলেন তো?
21টি কি কি বলেন তো? অ, অঘা, অজ, অনা, আ, আর, আব, আন। তারপর লিখেন ইতি, উন, পদ, নি, পাতি, বিভর। তারপর লিখেন রাম, স, সা, সু, হা। সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন, সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন। ওকে, আচ্ছা, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে অর্থ। এই অর্থগুলো একটু পাশ দিয়ে লিখে রাখেন। হ্যাঁ, এই অর্থগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলেন অঘারাম কি অর্থে? অঘারাম বোকা অর্থে। কি অর্থে বলেন তো? বোকা অর্থে। ওকে, আচ্ছা, তারপর লিখেন আবডালের আব কি অর্থে? আবডাল অস্পষ্ট অর্থে। কি অর্থে বলেন তো? অস্পষ্ট অর্থে। ঠিক আছে, আচ্ছা, তারপর লিখেন আর চোখ কি অর্থে? আর চোখ বক্র অর্থে। আর চোখ কি অর্থে বলেন তো? বক্র অর্থে। ঠিক আছে, তারপর ইতিহাস কি অর্থে? ইতিহাস পুরনো অর্থে। কি অর্থে বলেন তো? পুরনো অর্থে। মানে কি ইতিহাস মানে কি বলেন তো? অনেক আগের কথা। ঠিক আছে, অনেক আগের কথা। ঠিক আছে, তারপর লিখেন 29। 29 কি অর্থে বলেন? কেন কম অর্থে? কারণ উন মানে কি বলেন তো? কম। উন মানে কি? কম। 29 30 থেকে কত কম? এক কম। 30 থেকে কত কম? এক কম। কদবেল কি অর্থে? কদবেল নিন্দিত অর্থে। কদবেল কি অর্থে? নিন্দিত অর্থে। ঠিক আছে, তারপর পাতি কি? না না না, কদ মানে কি? খারাপ। কু মানে খারাপ না, কদ মানে খারাপ। যেই বেলটা একটু আঁকা বাঁকা টাইপের তাকে বলে, মানে কদবেল তো এমনিতে দেখতে সুন্দর, কিন্তু ওই বেলের মধ্যে যেটা আঁকা বাঁকা ওইটা বোঝাচ্ছে কদবেল। রাইট 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 রাইট। পাতি লেবু কি অর্থে বলেন তো? ক্ষুদ্র অর্থে। রামদা কি অর্থে বলেন? বৃহৎ অর্থে। হ্যাঁ, এখন একটা স্ক্রিনশট নেন, এখন সবাই একটা স্ক্রিনশট নেন। লেখা হয়েছে? সবার লেখা হয়েছে? লেখা হয়েছে? ওকে, তাহলে দেখেন উপসর্গ কত প্রকার বলেন তো? 3 প্রকার। কি কি? খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, তারপর কি বলেন তো? বিদেশি উপসর্গ। ওকে, আচ্ছা, তাহলে খাঁটি বাংলা উপসর্গ কয়টি বলেন তো? খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। ঠিক আছে, কি কি বলেন তো? অ, অঘা, অজ, অনা, আ, আর, আব, আন, ইতি, উন, কতকু, নি, পাতি, বিভর, রাম, স, সা, সুহা। এই 21টাই আমাদের মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? কজ হচ্ছে আমাদের যদি এখান থেকে প্রশ্ন আসে কোন উপসর্গ যেন আমরা পারি। ক্লিয়ার? তাহলে সবাই একটু আমার সাথে বলেন অ, অঘা, অজ, অনা। সবাই একটু বলেন অ, অঘা, অজ, অনা, আ, আর, আব, আন, আ, আর, আব, আন,
ইতিউন কতকু, ইতিউন কতকু, নিপাতি বিভর, রাম শশা সুহা, রাম শশা সুহা, অ অঘা অজ অনা, অ অঘা অজ অনা, আ আর আব আন, ইতি উন কতকু, নিপাতি বিভর, রাম শশা সুহা, রাম শশা সুহা। ওকে, আচ্ছা তাহলে এই কোর্সটা কি বলেন তো? খাঁটি বাংলা উপসর্গ। এই কোর্সটা কি বলেন তো? খাঁটি বাংলা উপসর্গ। ওকে, আচ্ছা অর্থগুলো দেখেন। অঘারাম কি অর্থে? অঘারাম বোকা অর্থে। অঘারাম কি অর্থে? বোকা অর্থে। আবডাল কি অর্থে বলেন তো? অস্পষ্ট অর্থে। আর চোখ কি অর্থে? আর চোখ বক্র অর্থে। আর চোখ কি অর্থে বলেন তো? বক্র অর্থে। ইতিহাস কি অর্থে? ইতিহাস পুরনো অর্থে। 29 কি অর্থে বলেন তো? কম অর্থে। কদবেল কি অর্থে? কদবেল নিন্দিত অর্থে। পাতি লেবু, পাতি কি অর্থে বলেন তো? রামদার, রাম কি অর্থে বলেন তো? এখন যদি বলি রাম ছাগল তাহলে কি হবে? বৃহৎ অর্থে বুঝাবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছি? দুই নম্বর লিখেন সংস্কৃত উপসর্গ। তাহলে সংস্কৃত উপসর্গ কয়টি বলেন তো? 20টি। সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। লিখেন প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির। তারপর লিখেন দূর, বি, অধি, সু। তারপর লিখেন উত, পরি, প্রতি, অতি। তারপর লিখেন অভি, অপি, উপ, আ। অর্থগুলো লিখেন। হ্যাঁ, বলেন অভিসারের অভি কি অর্থে? গমন অর্থে। কি অর্থে বলেন তো? গমন অর্থে। ওকে, আচ্ছা। তারপর লিখেন হচ্ছে আপনার বিজ্ঞানের বি কি অর্থে? কি অর্থে বলেন তো? বিশেষ অর্থে। কি অর্থে? বিশেষ অর্থে। ওকে, আচ্ছা। তারপর লিখেন আগমনের আ কি অর্থে? বিপরীত অর্থে। আগমন মানে কি? আসা। গমন মানে কি? যাওয়া। তাহলে যাওয়া আসা মানে কি অর্থে বলেন তো? বিপরীত অর্থে। উদ্বেল কি অর্থে? উদ্বেল অতিক্রান্ত অর্থে। কি অর্থে বলেন তো? অতিক্রান্ত অর্থে। ঠিক আছে। তারপর লেখেন আকণ্ঠ কি অর্থে বলেন তো? পর্যন্ত অর্থে। কি অর্থে? পর্যন্ত অর্থে। তারপর লেখেন অনুধাবনের অনু কি অর্থে বলেন তো? পশ্চাৎ অর্থে। কি অর্থে বলেন তো? পশ্চাৎ অর্থে। ঠিক আছে। তারপর লিখেন উপবনের উপ কি অর্থে বলেন তো? সদৃশ অর্থে। ঠিক আছে। কি অর্থে? সদৃশ অর্থে। উপকণ্ঠের উপ কি অর্থে বলেন তো? সমীপে অর্থে। কি অর্থে বলেন তো? সমীপে অর্থে। সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন। সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন।
কমপ্লিট লেখা হয়েছে? তাহলে দেখেন জি স্যার। সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা। সংস্কৃত উপসর্গ কয়টা? 20টা। কি কি? প্র পরা অপশম, নি অনু অবনীর, দূর বি অধিশু, উৎপরি প্রতিঅতি, অবি অপি উপ আ। ঠিক আছে, সবাই আমার সাথে 3বার বলবেন, কিন্তু সাউন্ড করবেন না। হ্যাঁ, সাউন্ড ছাড়া বলেন আমার সাথে। বলেন প্র পরা অপশম, প্র পরা অপশম, নি অনু অবনীর, নি অনু অবনীর, দূর বি অধিশু, দূর বি অধিশু, উৎপরি প্রতিঅতি, উৎপরি প্রতিঅতি, অবি অপি উপ আ, অবি অপি উপ আ, অবি অপি উপ আ। প্র পরা অপশম, প্র পরা অপশম, নি অনু অবনীর, নি অনু অবনীর, দূর বি অধিশু, দূর বি অধিশু, উৎপরি প্রতিঅতি, উৎপরি প্রতিঅতি, অবি অপি উপ আ, অবি অপি উপ আ। দেখেন তাহলে অভিসারের অভি কোন অর্থে বলেন তো? গমন অর্থে। কোন অর্থে বলেন তো? গমন অর্থে। বিজ্ঞানের বি কোন অর্থে বলেন তো? বিশেষ অর্থে। বিজ্ঞানের বি কোন অর্থে বলেন তো? বিশেষ অর্থে। আগমনের আ কোন অর্থে বলেন তো? বিপরীত অর্থে। আগমনের আ কোন অর্থে বলেন তো? বিপরীত অর্থে। উৎবেলের উৎ, তাহলে উৎ শব্দের অর্থ কি? এটা যে আমরা ভাঙি তাহলে কি পাই? উৎ প্লাস বেল। তাহলে উৎ কি অর্থে বলেন তো? অতিক্রান্ত অর্থে। উৎ কি অর্থে? অতিক্রান্ত অর্থে। আকণ্ঠ, তাহলে আ কোন অর্থে বলেন তো? পশ্চাৎ পর্যন্ত অর্থে। আ কোন অর্থে বলেন তো? পর্যন্ত অর্থে। আ কোন অর্থে? পর্যন্ত অর্থে। অনুধাবনের অনু কোন অর্থে বলেন তো? পশ্চাৎ অর্থে। অনুধাবনের অনু কোন অর্থে? পশ্চাৎ অর্থে। উপবনের উপ কোন অর্থে বলেন তো? সদৃশ অর্থে। কি অর্থে? সদৃশ অর্থে। উপকণ্ঠের উপ কোন অর্থে বলেন তো? সমীপে অর্থে। কোন অর্থে? সমীপে অর্থে। ক্লিয়ার? তার মানে এই অর্থগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা অহরহ এই টাইপের প্রশ্ন পরীক্ষায় পেয়েছি। ক্লিয়ার? আমি সবগুলো অর্থ লিখে দিতে পারি নাই, কজ যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের প্রশ্নে বেশি আসে, এগুলো আমি কি করলাম? এখানে তুলে দিলাম। সবাই স্ক্রিনশট নিছেন? স্যার সংস্কৃত যে উপসর্গ 20টা আছে, এই 20টা মুখস্থ থাকলে কি আলাদা করে বাংলাটা মুখস্থ করতে হবে? তাহলে তো করা লাগতেছে না। আপনি এটা যদি পড়েন আর যদি ফার্সি উপসর্গ পারেন তাহলে তা লাগতেছে না। 20টা মুখস্থ আছে, ওগুলো মুখস্থ নেই। লাগবে না, লাগবে না, একটা মুখস্থ করলে হয়ে যাবে। হ্যাঁ, লেখা হচ্ছে সবার? জি স্যার, লেখা শেষ। ওকে, এরপর লিখেন বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের মধ্যে 1 নাম্বার কি বলেন তো? ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ কয়টা? 10টি। কয়টি বলেন তো? 10টি। কি কি বলেন তো? কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। তাহলে কারদর না নিম ফি বদ বে বর, তারপর কি বলেন তো? ব কম। কারদর না নিম ফি বদ বে বর, তারপর কি বলেন তো? ব কম। কারদর না নিম ফি বদ বে বর, তারপর কি? ব কম। ঠিক আছে, তারপর লিখেন আরবি উপসর্গ কয়টি? আরবি উপসর্গ 6টি। কয়টি? 6টি। কি কি বলেন তো? আম, খাস, লাগর, বাজে, খয়ের। আম, খাস, লাগর, বাজে, খয়ের। 3 নম্বর লিখেন ইংরেজি উপসর্গ কয়টি বলেন তো? মূলাপেক্ষা। 4টি। তাহলে কি কি? ফুল, হাফ, হেড, তারপর কি? সাব। ফুল, হাফ, হেড, সাব। 4 নম্বর লিখেন উর্দু অথবা হিন্দি উপসর্গ কয়টি বলেন তো? একটি। কি বলেন তো? হর। কি বলেন তো? হর। আচ্ছা, এই পাশে ফার্সি উপসর্গ একটা অর্থ লিখেন, ইম্পর্টেন্ট।
বলেন কারখানা কি অর্থে বলেন তো? কারখানা কাজ কাজ অর্থে। কারখানা কি হয়? কাজ হয়। কারখানা কি হয়? কাজ হয়, ঠিক আছে। তারপর হচ্ছে নিমরাজি, নিম কি অর্থে বলেন তো? আধা বা কম অর্থে। যদি আধা না পান তাহলে কম আনসার করবেন, আধা যদি না পান কি আনসার করবেন? কম আনসার করবেন, ঠিক আছে। বনাম অথবা বমাল কি অর্থে বলেন তো? সহ। সহ বা সহিত অর্থে। একটা স্ক্রিনশট দিয়ে নেন সবাই। যদি প্রশ্ন আসে খাসমহল, খাস কোন অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে কি অ্যান্সার হবে বলেন তো? নির্দিষ্ট অর্থে। কি অ্যান্সার হবে বলেন তো? নির্দিষ্ট অর্থে। লেখা হয়েছে সবার? তাহলে দেখেন ফার্সি উপসর্গ কয়টা বলেন তো? 10টা। ফার্সি উপসর্গ কয়টা? 10টা। কি কি বলেন তো? কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, বকম। কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, তারপর কি বলেন তো? বকম, ঠিক আছে। তাহলে ফার্সি উপসর্গ কয়টা? 10টা। কিভাবে মনে রাখবো? কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, বকম। কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, তারপর কি বলেন তো? বকম, ঠিক আছে। আচ্ছা তাহলে বলেন তো কারখানা কি অর্থে বলেন তো? কাজ অর্থে। কারখানা কি অর্থে? কাজ অর্থে। নিমরাজি, নিম কোন অর্থে বলেন তো? আধা বা কম অর্থে। আধা বা কম অর্থে। বনামের ব কোন অর্থে বলেন তো? সহ বা সহিত অর্থে। সহ বা কি অর্থে? সহিত অর্থে। আরবি উপসর্গ 6টা। আরবি উপসর্গ কয়টা? 6টা। কি কি? আমখাস লাগর বাজে খয়ের। আমখাস লাগর বাজে খয়ের। ইংরেজি উপসর্গ কয়টা? 4টা। কি কি? ফুল হাফ, হেডস আপ। ফুল হাফ, হেডস আপ। উর্দু বা হিন্দি উপসর্গ কয়টা? একটা। বলেন তো কি? হর। বলেন তো কি? হর। তাহলে এখান থেকে এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? ওকে, তারপর দেখেন একাধিক উপসর্গ যোগে গঠিত শব্দ। একাধিক উপসর্গ যোগে গঠিত শব্দ। ওকে, তাহলে একাধিক উপসর্গ। ওকে, তাহলে দেখেন আমরা অলরেডি কি একটা শব্দ লিখছিলাম না? সমবিব্যাহার। আবার একটু লিখে ফেলি, হ্যাঁ, সমবিব্যাহার। তাহলে আমরা সব সময় শব্দ ভাঙতে গিয়ে আমরা কিসের হেল্প নিব বলেন তো? সন্ধির হেল্প নিব। আমরা সব সময় শব্দ ভাঙতে গিয়ে আমরা কিসের হেল্প নিব? সন্ধির হেল্প নিব। তাহলে সম একটা উপসর্গ, মোর সাথে একটা অ আছে, তাহলে অ আর ভি মিলে কি হয়ে গেছে বলেন তো? অভি একটা উপসর্গ। ব সাথে একটা জফলা আছে, সন্ধির নিয়মে জফলাটা কি হয়ে যায়? রস্বইকার বি একটা উপসর্গ, তারপর আ একটা উপসর্গ। তাহলে কয়টা হলো বলেন তো? 4টা। কয়টা হলো বলেন তো? 4টা। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? তারপর দেখেন লিখলাম প্রতিসংহার। প্রতিসংহার। ওকে, আচ্ছা তাহলে হার একটা উপসর্গ, তাহলে এটাকে কয়টা উপসর্গ? প্রতি, এই যে প্রতি একটা উপসর্গ, ঠিক আছে। প্লাস অনুষ্ঠটা কি হয়ে যাবে? ম। তাহলে এই যে দেখেন সম আর একটা উপসর্গ। তাহলে কয়টা উপসর্গ হলো বলেন তো? 2টা। কয়টা উপসর্গ হলো? 2টা। ক্লিয়ার? তারপর লিখেন সাতিশয়। কি বলেন তো? সাতিশয়। তাহলে স প্লাস অতি। তাহলে স প্লাস অতি মিলে কি হয়েছে বলেন তো? সাতি। তাহলে কয়টা উপসর্গ বলেন তো? 2টা। স প্লাস অতি। আর এখানে আটা করতে গিয়ে আসছে যে স্বর দন্তের সাথে অ প্লাস এখানে একটা অ। তাহলে আমরা সন্ধি নিয়মে অ প্লাস অ মিলে কি পাইছিলাম? আ। অ প্লাস অ মিলে কি পাইছিলাম বলেন তো? আ। যদি লিখি অত্যাবশ্যক, তাহলে কয়টা উপসর্গ আছে বলেন তো? বর্ষক একটা শব্দাংশ। তাহলে কি আছে? একটা হচ্ছে অতি আর একটা কি বলেন তো? আ। আ। তাহলে কয়টা হলো বলেন তো? 2টা। কয়টা হলো? 2টা। সবাই সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে নেন। লেখা হয়েছে? তাহলে আমাদের মাঝে মাঝে এই জায়গা থেকে একটা প্রশ্ন চলে আসে যে একাধিক উপসর্গ, একটা শব্দে কয়টা উপসর্গ থাকে, একটা বাক্যে কয়টা উপসর্গ থাকে, এটাও মাঝে মাঝে পরীক্ষায় আসে।
তাহলে সমবিভার, বাট আমরা এই জায়গায় কি করব, সন্ধির রুলসটা নিয়ে আসবো। তাহলে সম একটা উপসর্গ, মর সাথে একটা ও আছে, ও আর ভি মিলে ও ভি একটা উপসর্গ, বর সাথে জফলা, জফলাটা সন্ধি নামে রস্যই হয়ে যায়, বি একটা উপসর্গ, তারপর আ একটা উপসর্গ। তাহলে কয়টা হলো বলেন তো? চারটা। কয়টা হলো? চারটা। প্রতিসংহার, প্রতি একটা উপসর্গ, তারপর অনুসারটা ম হয়ে যাবে, ম একটা উপসর্গ। তাহলে প্রতি একটা উপসর্গ, সম একটা উপসর্গ। কয়টা হলো? দুইটা। সাতিশয় স একটা উপসর্গ, উতি একটা উপসর্গ। কয়টা হলো? দুইটা। ওতে একটা উপসর্গ, আ একটা উপসর্গ। কয়টা হলো? দুইটা। তাহলে এই সন্ধির নিয়ম অনুযায়ী আমরা কি করতে পারি? একাধিক উপসর্গ ভাঙতে পারি। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে যদি আমাদের ব্যাংকে প্রশ্ন আসে, আপনারা এই উপসর্গ টপিকটা ভালো করে শেষ করে ব্যাংকের বিগত বছরের প্রশ্নগুলো কি করবেন? কমপ্লিট করবেন। আশা করছি যদি প্রশ্ন আসে এর মধ্যে আমাদের আসবে ইনশাআল্লাহ। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে উপসর্গ শেষ। এখন কি পড়বেন? ধাতু নাকি প্রকৃতি পড়তে বলেন? আগে তো ধাতুই পড়াইতে হবে। স্যার ধাতু আগে না পড়লে তো প্রকৃতি করতে হবে। সেটাই তো, ধাতু না পড়লে তো প্রকৃতি পড়তে বুঝবেন না। চলেন তাহলে আগে পড়ি আমরা ধাতু। বলেন ধাতু ব্যাকরণে কোন ধাতু আলোচ্য বিষয়? ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু। ধাতু কয় প্রকার বলেন তো? এ ভাইয়া মিউট করেন, মিউট করেন, মিউট করে নেন। এরকম করতে আবির হোসেন ভাই আপনি কাইন্ডলি একটু মিউট করেন। ধাতুতে একটা মজার ব্যাপার, যতগুলো প্রকার আছে সব কয় প্রকার করে বলেন তো? 3 প্রকার। ধাতুতে যত প্রকার আছে সব কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার, ঠিক আছে। তাহলে ধাতু কত প্রকার বলেন তো? 3 প্রকার। 3 প্রকার, ঠিক আছে। তারপর হচ্ছে মৌলিক ধাতু, মৌলিক ধাতু কত প্রকার? 3 প্রকার। সাধিত ধাতু কত প্রকার? 3 প্রকার। তার মানে যত ধাতু আছে সব কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। আরিফ, 1 নম্বর লিখেন মৌলিক ধাতু, 2 নম্বর লিখেন সাধিত ধাতু, 3 নম্বর লিখেন যৌগিক বা সংযোগমূলক ধাতু। সবটা স্ক্রিনশট দিয়ে নেন, হ্যাঁ। তাহলে দেখেন ধাতু কোন তত্ত্বের আলোচ্য বিষয় বলেন তো? শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। এ করে একটা ক্রিয়াপদ, করে কি বলেন তো? একটা ক্রিয়াপদ। এটা যদি আমরা ভাঙি তাহলে কি পাই? কর প্লাস এ, কি পাই? কর প্লাস এ। তাহলে করটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে বিভক্তি। করটা কি বলেন তো?
ধাতু। আর এইটা কি বলেন তো? বিভক্তি। বিভক্তি। বুঝতে পারছি আমরা? তাহলে ক্রিয়াপদের মূল অংশকে কি বলে বলেন তো? ধাতু বলে। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু বলে। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু বলে। করে একটা ক্রিয়াপদ আমরা যদি ভাঙি তাহলে পাই কর প্লাস এ, করটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে বিভক্তি। ধাতু তিন প্রকার: মৌলিক, সাধিত, যৌগিক বা সংযোগমূলক। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। মৌলিক ধাতু। মৌলিক ধাতু কি বলেন তো? যে ধাতুকে কি করা যায় না? বিশ্লেষণটা ভাঙা যায় না। ভাঙা যায় না। যে ধাতু কি করা যায় না? ভাঙা যায় না। তাহলে মৌলিক ধাতু কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে আপনার বাংলা। বাংলা ধাতু উদাহরণ লিখেন: কাঠ, কাদ, জান, নাচ। কাঠ, কাদ, জান, নাচ। ওকে। 2 নম্বর লিখেন সংস্কৃত ধাতু: ক্রি, ধৃ, গম, গট, স্থা। ক্রি, ধৃ, গম, গট, স্থা। 3 নম্বর লিখেন বিদেশি ধাতু। লিখেন লোকটি ভিক্ষে মেগে খায়। লিখেন মাগ শব্দটি হিন্দি মাং ধাতু থেকে এসেছে। তারপর লিখেন হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে? তাহলে হের কোন ধাতু? বিদেশি। অজ্ঞাত মূল ধাতু। হের কোন ধাতু? অজ্ঞাত মূল ধাতু। সবাই একটা স্ক্রিনশট দিলেন, হ্যাঁ? হের কোন ধাতু? অজ্ঞাত মূল ধাতু। এখানে আছে, আমরা আবার বিদেশি ধাতু এক্সট্রা লিখবো, ঠিক আছে? এটা লিখেন আগে। লেখা হয়েছে স্যার। ওকে, তাহলে দেখেন মৌলিক ধাতু মানে কি? ভাঙা যায় না। যে ধাতুকে কি করা যায় না বলেন তো? ভাঙা যায় না। যে ধাতুকে কি করা যায় না? ভাঙা যায় না। মৌলিক ধাতু হচ্ছে 3 প্রকার। মৌলিক ধাতু কত প্রকার? 3 প্রকার। কি কি বলেন তো? বাংলা, তারপর সংস্কৃত, তারপর কি বলেন তো? বিদেশি। বাংলা ধাতুগুলো কি কি? কাঠ, কাদ, জান, নাচ। কাঠ, কাদ, জান, নাচ। আর একটা সহজ একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে বাংলা ধাতুর সাথে যদি আমরা তুই শব্দটা মিলাই, কোন শব্দটা বলেন তো? তুই। তাহলে কি করবে বলেন তো? মিলে যাবে। যেমন তুই কাঠ, তুই কাদ, তুই জান, তুই নাচ। তাহলে তুই দিয়ে মিলতেছে না? তুই দিয়ে মিলে গেলে কি হবে বলেন তো? বাংলা ধাতু। সংস্কৃত, তাহলে ক্রি, ধৃ, গম, গর্স্তা। ক্রি মানে কি? কারক, করা। এগুলো কোত্থেকে আসছে বলেন তো? ক্রি থেকে। ধারণ কোত্থেকে আসছে বলেন তো? ধৃ থেকে। গমন কোত্থেকে আসছে বলেন তো? গম থেকে। গঠন কোত্থেকে আসছে বলেন তো? গড় থেকে। স্থান শব্দটা কোত্থেকে আসছে বলেন তো? স্থা থেকে। ক্লিয়ার? বিদেশি ধাতু লোকটি ভিক্ষে মেগে খায়। তাহলে মেগে শব্দটা কি বলেন তো? মাগ শব্দটি হিন্দি মাং ধাতু থেকে এসেছে। মাগ শব্দটি কোন ধাতু থেকে এসেছে বলেন তো? হিন্দি মাং ধাতু থেকে এসেছে। হিন্দি কোন ধাতু থেকে এসেছে? মাং ধাতু থেকে এসেছে।
হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, তাহলে হের কোন ধাতু বলেন তো? অজ্ঞাত মূল ধাতু। হের কোন ধাতু? অজ্ঞাত মূল ধাতু। হের কোন ধাতু? অজ্ঞাত মূল ধাতু। অজ্ঞাত কেন বলা হয়? কারণ এটা যে কোন ধাতু এটা এখন পর্যন্ত ব্যাকরণবিদরা কি খুঁজে বের করতে পারে না, এই জন্য এটাকে বলা হয় অজ্ঞাত মূল ধাতু। তাহলে এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝছি? আমরা এখন আরো কিছু বিদেশি ধাতু পড়ে নিব। হ্যাঁ, আরো কিছু গুরুত্বপূর্ণ বিদেশি ধাতুর উদাহরণ আছে। হ্যাঁ, উদাহরণ লিখেন। আটখাট চেস, তারপর লিখেন জমজুল টান, তারপর লিখেন টুট ডর, তারপর লিখেন ফির চাহ বিগর বিষ, তারপর লিখেন ঠেল ডাক লটক। এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। হ্যাঁ, বিদেশি ধাতু আটকাট চেজ, জমজুল টান, টুট ডর, ফির চা বিগর বিচ, ঠেল ডাক লটক। আটকাট চেজ, জমজুল টান, টুট ডর, ফির চা বিগর বিচ, ঠেল ডাক লটক। তাহলে দেখেন বিদেশি ধাতু। ওকে, তাহলে এই যে শব্দগুলো দেখতেছেন এগুলো অর্থ একটু আমাদের জেনে নেওয়া উচিত, মাঝে মাঝে অর্থগুলো আসে। আট মানে কি জানেন? আটানু, শক্ত করে বাঁধা। আট মানে কি বলেন তো? আটায়া বাঁধা বলি না আমরা, আটানু, শক্ত করে বাঁধা। খাট মানে কি বলেন তো? খাটুনি, পরিশ্রম করা। চেস মানে কি বলেন তো? চেঁচামেচি করা, চিৎকার করা। জম মানে কি বলেন তো? জমা, জমা। ঝুল মানে কি? ঝুলে যাওয়া। ঠিক আছে, এই যে ফ্যানের মধ্যে অনেকে ঝুলে যায় না, এটাকে আমরা কি বলি বলেন তো? ঝুল। সুইসাইড। আরে বাবা, ওই যে ওড়না দিয়ে যে ফ্যান ফ্যান সিলিং ফ্যানের মধ্যে যে ঝুলে যায়। আত্মহত্যা। হ্যাঁ, এই তো আপু ভালো বলছে। এই জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলে এই যদি সিলিং ছেলেদের ফ্যান নাই। না থাকে না। হ্যাঁ, মেয়েদের কি হলে বলেন ceiling এটা? fan থাকে। আচ্ছা, মেয়েদের হলে সিলিং ফ্যান থাকে না, বুঝছেন কেন থাকে না বলেন তো? কারণ কেউ যদি রুমে না থাকে, সে যদি একা থাকে, কখন কি হয়ে যায়, ঘটে যায়। সবাই হচ্ছে টেবিল ফ্যান ব্যবহার করে, তারপর হচ্ছে ওয়াল ফ্যান ব্যবহার করে। ঠিক আছে, যদি এটা আমাদের রাবিতেও নাই। রাজশাহী ইউনিভার্সিটিতে নাই, সব ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে নাই। কেন নাই? কারণ এইটাই হচ্ছে মেন কাহিনী। ঠিক আছে, কারণ আপনার মানে অনেকে হচ্ছে যে উপর থেকে নিচে পড়লে এটা হচ্ছে ভয় লাগে বেশি, তো সহজ মনে হয় আর কি ওইটা। যাই হোক, আর কি জানি, ওই জাপানে তো আরো কঠিন। ওই দিন বলছিলাম না জাপানের ওই যে কি জানি হারিকিরি, মনে আছে? ওই জাপান আত্মহত্যা রয়েছে, চাকু দিয়ে নিজে শরীরে নিজে কি আঘাত করে। আচ্ছা, তাহলে কি টান মানে কি? কি জানি চেচ। আচ্ছা, ঝুল মানে ঝুলে যাওয়া, টান মানে আকর্ষণ। তোমার প্রতি আমার কি আছে? একটা টান আছে। টুট মানে টুট গায়া। ঠিক আছে, টুট গায়া মানে কি? ছিন্ন, ছিদ্র ইত্যাদি। ডর মানে ভয়। ফির মানে কি? মাঝে মাঝে ব্যাক করে না, কাম ব্যাক, সরি কাম ব্যাক না, মানে ব্যাক করে না, ওইটাকে ফিরে আসা বলা হয়। চাহ মানে কি বলেন তো? তাকানো। হুম, চাহনি। বিগর মানে কি বলতো? মাথাটা বিগড়ায় গেছে, এখনো চাকরি হয় না কেন, নষ্ট। ভিজ মানে কি বলেন তো? ভেজা বা সিক্ত হওয়া। ভেজা বা কি বলেন তো? সিক্ত হওয়া। ঠিক আছে, ঠেল মানে কি? ঠেল মানে ধাক্কা। ঠেল মানে কি বলেন তো? ধাক্কা দেয়। ডাক মানে কি বলেন তো? ডাকা। ডাক মানে কি? ডাকা। লটক মানে লটকন। ঠিক আছে, লটকন চিনেন? লটকন, লটকন লটকে থাকে না, ওইটাকে কি লটক বলে আর কি, লটকন, লটক। তাহলে আমার সাথে একটু বলেন। আটখাট চেস, জমজুল টান, টুট ডর, ফির চাবিগর ভিস, ঠেল ডাক লটক। আটকাট চেস, জমজুল টান, টুট ডর, ফির চাবিগর ভিস, ঠেল ডাক লটক। পারবো আমরা? জি স্যার। ওকে 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 ওকে। এরপর লিখেন সাধিত ধাতু।
সংজ্ঞাটা মাঝে মাঝে পরীক্ষা আসে। ওকে, মৌলিক ধাতুর পর আপ্রত্যয় যুগে কি হয়? মৌলিক ধাতুর পর আপ্রত্যয় যুগে কি হয় বলেন তো? সাধিত ধাতু হয়। ওকে, সাধিত ধাতু কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। কি কি বলেন তো? 1 নম্বর কি? নাম ধাতু, প্রযোজক ধাতু, কর্তব্যবাচ্য ধাতু। কর্তব্যবাচ না, কর্মবাচ্যের ধাতু। নাম ধাতু। নাম ধাতু কি বলেন তো? এই সংজ্ঞাটা আমাদের ব্যাংকের পরীক্ষায় আসছে। ওকে, বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পর। কোন অব্যয়ের পর বলেন তো? অনুকার অব্যয়ের পর আপ্রত্যয় যুগে কি হয়? নাম ধাতু। আপ্রত্যয় যুগে কি হয়? নাম ধাতু হয়। লিখেন, লোকটি ঘুমাচ্ছে। এই কোশ্চেন আসছে ব্যাংকে। হ্যাঁ, লোকটি ঘুমাচ্ছে, তাহলে ঘুমাচ্ছে এটা যদি আমরা ভাঙি তাহলে কি পাই? গুম যোগ আ, গুমা। কি পাই বলেন তো? গুম যোগ আ, গুমা। আমাকে ধুমকি না। হবে হুম, ছাত্রকে স্যার বেতা আসছেন, এটা কি হবে? এটাই প্রযোজকে আসবে। আমাকে ধুমকিও না, তাহলে কি হবে? ধমক প্লাস আ, ধমকা। ধমক প্লাস আ, ধমক প্লাস শিট, ধমক প্লাস আ কি হবে? ধমকা। প্রযোজক বা নিযন্ত ধাতু। কোন ধাতু বলেন তো? প্রযোজক বা নিযন্ত ধাতু। অপরকে নিয়োজিত করা অর্থে বোঝায়। কি বোঝায়? অপরকে নিয়োজিত করা অর্থে। অপরকে নিয়োজিত করা অর্থে বোঝায়। যেমন মা শিশুকে চাঁদ দেখায়। তাহলে এই দেখা শব্দটা দেখযোগ কি হবে বলেন তো? আ। কি হবে? দেখযোগ আ, দেখা। দেখযোগ আ, দেখা। সবাই একটু লিখে নেন, ছবি তুলে নেন। দেখযোগ আ কি হবে? দেখযোগ আ, দেখা। লেখা হয়েছে? তাহলে দেখেন, সাধিত ধাতু মাথায় রাখবেন। মৌলিক ধাতু আমরা পড়লাম না, যেটাকে ভাঙা যায় না, এটার সঙ্গে জাস্ট আ যুক্ত করব, সেটা সাধিত ধাতু। তাহলে মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে কোন ধাতু হবে? সাধিত ধাতু। তাহলে আমরা যদি বলি জান, মৌলিক ধাতু। জানা কোন ধাতু? সাধিত ধাতু। নাচ, নাম যোগ আ, মৌলিক ধাতু। নাচা। সাধিত ধাতু। কাট, মৌলিক ধাতু। কাটা। সাধিত ধাতু। তাহলে মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত করলে সেটা কি হয়ে যাবে বলেন তো? সাধিত ধাতু। সাধিত ধাতু কত প্রকার? 3 প্রকার। 1 নম্বর কি বলেন তো? নাম ধাতু। নাম ধাতু ডেফিনেশনটা আমাদের মাঝে মাঝে পরীক্ষা আসে। কি বলেন তো? বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পর আ প্রত্যয় যুগে নাম ধাতু হয়। ঠিক আছে, তাহলে লোকটি ঘুমাচ্ছে এটা যদি আমরা ভাঙি তাহলে কি পাই? ঘুম যোগ আ, ঘুম যোগ আ। আমাকে ধমকিও না, যদি আমরা ভাঙি তাহলে কি পাই? দমক যোগ আ, দমক যোগ আ। ওকে, প্রযোজক ধাতু অপরকে নিয়োজিত করা অর্থে বোঝায়। মা শিশুকে চাঁদ দেখায়, তাহলে মা শিশুকে নিয়োজিত করতেছে চাঁদ দেখার জন্য, তাহলে দেখা। দেখযোগ আ, দেখা। এটা কি? প্রযোজক বা নিযন্ত ধাতু। প্রযোজক বা নিযন্ত ধাতু। ক্লিয়ার? 3 নাম্বার কি বলেন তো? কর্মবাচ্য ধাতু। কর্মবাচ্যের ধাতু।
মৌলিক ধাতুর পর আ প্রত্যয় যুক্ত হয়। মৌলিক ধাতুর পর কি প্রত্যয় যুক্ত হয়? আ প্রত্যয় যুক্ত হয়। ওকে, উদাহরণ লিখেন। কাজটি ভালো দেখায় না, কতবার যে পরীক্ষা আসছে এই উদাহরণটা। কাজটি ভালো দেখায় না, তাহলে এটা বাংলা কি পাবো? দেখ যোগ আ। তাহলে লিখেন যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টে বেটাই চোর। যা কিছু হারায় গিন্নি বলেন কি কেষ্টে বেটাই চোর। 3 নম্বর লেখেন যৌগিক ধাতু বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর দে পা খা ছাড় হ ইত্যাদি সংযোগে যৌগিক ধাতু হয়। যেমন 3 এর সঙ্গে 5 যোগ করো, কি হবে? 3 এর সঙ্গে 5, এই যে যোগের সাথে কি আসছে বলেন তো? কর। যোগের সাথে কি আসছে? কর। সাবধান হ, তাহলে সাবধানের সাথে কি আসছে বলেন তো? হ। সাবধানের সাথে কি আসছে বলেন তো? হ। সাবধান হ, নইলে আখেরে খারাপ আছে। ওকে, আমি এই ধাতুতে যে উদাহরণগুলো দিয়েছি আমাদের এই উদাহরণগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তাহলে যে উদাহরণগুলো আপনাদেরকে দেওয়া হলো এই উদাহরণগুলো আমাদের ধাতু থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, এর বাইরে আসে না বললেই চলে। লেখা হয়েছে তারা দেখেন কর্মবাচ্য ধাতু কি? সাধিত ধাতুর যে ডেফিনেশন কর্মবাচ্য ধাতুর সেম ডেফিনেশন, ঠিক আছে? কাজটি ভালো দেখায় না, এটা যদি আমরা ভাঙি তাহলে কি পাই? দেখ যোগা দেখা। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর, তাহলে হারা যদি ভাঙি তাহলে কি পাই? হার যোগা হারা। তাহলে যাই হারা যায় গিন্নি কারে দোষারোপ করে বলেন তো? ব্লেম দেয় কেষ্টারে, যে কেষ্টা নিয়ে গেছে। গিন্নির যদি আপনার হচ্ছে কসমেটিক্স হারায় যায়, কেষ্টা তার গার্লফ্রেন্ডের জন্য নিয়ে গেছে। গিন্নির যাই হারায় যায় সব কে নিয়ে গেছে? কেষ্টা নিয়ে গেছে। যৌগিক ধাতু বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর দে পা খা চার ইত্যাদি যোগ হলে কি হবে? যৌগিক ধাতু। যেমন 3 এর সঙ্গে 5 যোগ করো, যোগের সাথে করো, সাবধানের সাথে কি বলেন তো? হ। ক্লিয়ার? ধাতু কমপ্লিট, একদম কমপ্লিট। আমরা কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝছি? এখন আসি প্রকৃতি পথ। একটা কথা বলবো? বলেন। স্যার, নাম ধাতু আর কর্মবাচ্য ধাতু তো অনেকটা মিল আছে। সেম, নো প্রবলেম। আমার যদি উদাহরণ আসে, যদি প্রকারগুলো ইয়া থাকে, অপশন থাকে, তাহলে তো না ইয়া থাকবে না, সাধিত ধাতু থাকবে না, ঠিক আছে? আর যদি সাধিত থাকে আর কি জানি বললাম, যৌগিক বা সংযোগমূলক ধাতু, এটার কথাই তো বললেন। কোনটার কথা জানি মাত্র বললেন? কর্মবাচ্য ধাতুর সঙ্গে নাম ধাতুর। কর্মবাচ্য ধাতুর সঙ্গে জি স্যার, কর্মবাচ্য ধাতুর সঙ্গে। কর্মবাচ্য ধাতু তো সাধিত ধাতুর ডেফিনেশন। নাম ধাতু আর হচ্ছে যৌগিক ধাতু মিল আছে, যে বিশেষ্য বিশেষণ অনুকার অব্যয় আর বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয়। যৌগিক ধাতুর কথা বলতেছেন, আপনি আর একটু দেখেন। আচ্ছা, ওকে, প্রকৃতি প্রত্যয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এখান থেকে 2টা 3টা 4টা প্রশ্ন কি প্রত্যেকটা পরীক্ষায় চলে আসে। সর্বনিম্ন 2টা ধরলাম, ঠিক আছে? 2টা তো আসে, এর বেশি আসে সবচেয়ে বেশি, ঠিক আছে?
এবং খুবই 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 ইম্পর্ট্যান্ট। সো একটু মনোযোগ দিলে আমরা পারবো, মনোযোগ না দিলে আমরা পারবো না। খুবই সহজ। আমরা অনেকে প্রকৃতি কি, প্রত্যয় কি, নাম প্রকৃতি কি, ক্রিয়া প্রকৃতি কি, কৃত প্রত্যয় কি, তদ্ধিত প্রত্যয় কি, এই জিনিসগুলো বুঝি না বলেই আমরা প্রকৃতি প্রত্যয়ে পারি না। আর প্রকৃতি প্রত্যয় আমাদের কাছে ভেরি ডেঞ্জারাস মনে হয়, ঠিক আছে? বাট খুব সহজ করে পড়াবো, জাস্ট ক্লাসে একটু দিতে হবে মনোযোগ। ওকে, চলেন আমরা দেখি আপনার প্রকৃতি প্রত্যয় কেমন পারেন বলেন তো দেখি। শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ বা ক্রিয়ার মূলকে কি বলে? প্রকৃতি। প্রকৃতি ধাতু তো প্রায় এক। প্রকৃতি না, প্রকৃতি ধাতু এক না, কারণ প্রকৃতি হচ্ছে দুই প্রকার। প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। কৃত আর একটা কি বলেন তো? কৃত, আর একটা নাম প্রকৃতি। প্রকৃতি। দেখলাম, বললাম না, জানেন না, নাম প্রকৃতি। দুই নাম্বারটা কি বলেন তো? ক্রিয়া প্রকৃতি। তাহলে নাম প্রকৃতি কাকে বলে বলেন তো? নাম শব্দের মূল। ওকে, আর ক্রিয়া প্রকৃতি কাকে বলে বলেন তো? ক্রিয়া শব্দের মূল। ক্রিয়ার মূল। এখন ধাতুটা হচ্ছে শুধু ক্রিয়ার মূল, বুঝছেন তো নাকি? তাহলে ধাতু আর প্রকৃতি কি একই জিনিস? না না স্যার। না। তাহলে ক্রিয়ার মূল যেটা, এটা হচ্ছে ধাতু। আর প্রকৃতি দুই প্রকার, একটা নাম প্রকৃতি, একটা ক্রিয়া প্রকৃতি। এখন নাম শব্দ যেটা, ওইটার মূলটাও কি প্রকৃতি, আবার ক্রিয়ার যে মূল ওইটার নামও কি বলেন তো? প্রকৃতি। প্রকৃতি। স্যার, তাহলে ধাতু হচ্ছে এক ধরনের প্রকৃতি। রাইট। ইয়েস আপু, সেরা আপনি। প্রত্যয় লিখেন, প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হয়ে প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। কি করে? তাকে প্রত্যয় বলে। তাহলে প্রত্যয় কাকে বলে? প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। তাহলে কার সঙ্গে যুক্ত হবে? প্রকৃতির সঙ্গে। তাহলে প্রকৃতি কোথায় বসতেছে? আগে। প্রত্যয় কোথায় বসতেছে? পরে। প্রকৃতি কোথায় বসতেছে? আগে। প্রত্যয় কোথায় বসতেছে? পরে। তাহলে প্রকৃতির সঙ্গে যা যুক্ত হবে সেটাই প্রত্যয়। প্রকৃতির সঙ্গে যা যুক্ত হবে সেটা কি বলেন তো? প্রত্যয়। সবাই স্ক্রিনশট দেন। স্যার, যুক্ত হওয়ার ক্ষেত্রে প্রকৃতি আর উপসর্গ তো সম্পূর্ণ বিপরীত, একটা সামনে হয় একটা পিছনে হয়। জি, প্রকৃতি আগে, প্রত্যয় পরে। লেখা হয়েছে। তাহলে দেখেন, প্রকৃত প্রত্যয় ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয় বলেন তো? শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ বা ক্রিয়ার মূলকে কি বলে বলেন তো? প্রকৃতি। সব প্রক্রিয়ার মধ্যে প্রকৃতি। তাহলে সেটা শব্দের মূল হইতে পারে, আবার কিসের মূল হইতে পারে? ক্রিয়ার মূল। ক্রিয়ামূলক প্রকৃতি কয় প্রকার? দুই দুই প্রকার। একটা হচ্ছে নাম প্রকৃতি, আর একটা কোন প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি কাকে বলে? নাম শব্দের মূল। নাম গুণের শব্দের সঙ্গে মূল। যে ধরো ক্রিয়া প্রকৃতি কাকে বলে? ক্রিয়ার ক্রিয়ার মূল। ক্রিয়া। আচ্ছা বলেন, প্রত্যয় কাকে বলে? প্রত্যয় হচ্ছে প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? প্রত্যয়। তারা প্রকৃতি আগে বসে, প্রত্যয় কোথায় বসে? পরে। পরে। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? প্রত্যয় দুই প্রকার। প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। এক নাম্বার কি বলেন তো? কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় কাকে বলে? ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়। ক্রিয়া প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। কার সঙ্গে বলেন তো? ক্রিয়ার সঙ্গে। ক্রিয়া প্রকৃতির সঙ্গে।
2 নম্বর লিখেন তদ্ধিত প্রত্যয়। নাম প্রকৃতির সঙ্গে নাম প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হয়ে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। উদাহরণ লিখেন ক্রি যোগ তব্য কর্তব্য শিশু প্লাস ন, তাহলে কি হবে শৈশব। শিশু প্লাস ন কি বলেন তো শৈশব। তাহলে কৃত প্রত্যয় কয় প্রকার? 2 প্রকার। কি কি বলেন তো? বাংলা আর এটা কি সংস্কৃত। বাংলা এটা কি সংস্কৃত। তারপর তদ্ধিত প্রত্যয় কত প্রকার? 3 প্রকার। কি কি? বাংলা, সংস্কৃত, তারপর কি বিদেশি। বাংলা, সংস্কৃত, তারপর কি বিদেশি। সবাই লিখেন। স্যার কৃত প্রত্যয় এই 2 প্রকারের, নিচের লাইনটা বোঝা যাচ্ছে না, এই যে নিচে হেডলাইনের কারণে। আচ্ছা তদ্ধিত প্রত্যয় 3 প্রকার ভাই, বাংলা, সংস্কৃত, বিদেশি। আরে এটা তো লাইনটা দিয়ে তো বিপদে ফেলাই দিছে, দাঁড়ান বলতেছি এর করে দেওয়ার জন্য। লেখা হয়েছে। তাহলে দেখেন প্রত্যয় কয় প্রকার বলেন তো? 2 প্রকার। একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা কি বলেন তো তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, তাহলে কৃত প্রত্যয় কাকে বলে? ক্রিয়া প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হয় নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? কৃত প্রত্যয় বলে। তাহলে কৃত প্রত্যয় কাকে বলে বলেন তো? ক্রিয়া প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হয়। আবার বলতেছি, তাহলে ক্রিয়া প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে বলেন তো? কৃত প্রত্যয়। ক্লিয়ার? তদ্ধিত প্রত্যয় কাকে বলে? নাম প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? তদ্ধিত প্রত্যয় বলে। তাহলে ক্রি যোগ তব্য কর্তব্য শিশু প্লাস ন শৈশব। আচ্ছা এখন আমাকে বলেন প্রকৃতি জানি কোথায় বসে বলেন তো? পরে স্যার বসে প্রত্যয় ধরে বসে। এতক্ষণ কি পড়াইলাম? এই পড়াইছি। তাহলে প্রকৃতি কোথায় বসে বলেন? শব্দের আগে আগে শুরুতে। প্রত্যয় কোথায় বসে? পরে। পরে। আচ্ছা এই কর্তব্যের মূল কোনটা বলেন তো? কি কিটা কি প্রকৃতি না প্রত্যয়? এটা হচ্ছে প্রকৃতি। বলেন কিটা কি প্রকৃতি না প্রত্যয়? প্রকৃতি। প্রকৃতি। তব্যটা কি প্রকৃতি না প্রত্যয়? প্রত্যয় প্রত্যয়। কিটা কি নাম প্রকৃতি না ক্রিয়া প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। তাহলে ক্রিয়া প্রকৃতির সঙ্গে অতিরিক্ত প্রত্যয় যুক্ত হলে এটা কি কৃত প্রত্যয় হবে নাকি তদ্ধিত প্রত্যয় হবে? কৃত প্রত্যয় হবে। বাহ সেরা সেরা, থ্যাংক ইউ সো মাচ। সহজ বিষয়। গ্রেট। কৃতির সাথে কৃত আর তদ্ধিতের সাথে নাম। বাহ সেই সেই জোস। ওকে বলেন শিশু কি প্রকৃতি না প্রত্যয়? এটা হচ্ছে প্রকৃতি। আর স্নটা কি? স্নটা কি? প্রত্যয়। প্রত্যয়। শিশুর কি নাম প্রকৃতি না ক্রিয়া প্রকৃতি?
নাম প্রকৃতি। তাহলে নাম প্রকৃতির সঙ্গে অতিরিক্ত প্রত্যয় যুক্ত হলে এটা কি কৃত প্রত্যয় হবে নাকি তদ্ধিত প্রত্যয় হবে? তদ্ধিত প্রত্যয়। বাহ, চমৎকার, এই তো পারছেন। সহজ না কঠিন বলেন? সহজ সব থেকে। সহজ না? কৃত প্রকৃতির সাথে কৃত প্রত্যয় যোগ, নাম প্রকৃতির সাথে তদ্ধিত প্রত্যয় আপনি যোগ করে। ভাবতে নাম থাকেন। প্রত্যয়। সাহিত্যিক, সাহিত্যিক, ঠিক আছে, এটা যদি আমরা ভাঙি তাহলে কি পাই? সাহিত্য প্লাস স্নিক। ওকে, আচ্ছা, সাহিত্যটা কি প্রকৃতি না প্রত্যয়? আর স্নিকটা কি? সাহিত্য কি নাম প্রকৃতি না ক্রিয়া প্রকৃতি? তাহলে নাম প্রকৃতির সঙ্গে অতিরিক্ত প্রত্যয় যুক্ত হলে এটা কি কৃত প্রত্যয় হবে না তদ্ধিত প্রত্যয় হবে? এই তো, ভেরি নাইস, ভেরি নাইস। সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। ক্লিয়ার? আমাদের কি প্রকৃতি প্রত্যয়ের কোনো ঝামেলা আছে? নাম নাম প্রকৃতি ক্রিয়া প্রকৃতিতে ঝামেলা আছে? কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়ে ঝামেলা আছে? ওকে, ঠিক আছে। কৃত প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে বাংলা, একটা সংস্কৃত। তদ্ধিত প্রত্যয় তিন প্রকার, বাংলা, সংস্কৃত, বিদেশি। আমরা এখান থেকে সংস্কৃতটা পড়বো, এখান থেকে সংস্কৃত, এখান থেকে বিদেশি। ওকে, এই তিনটা পড়বো, সংস্কৃত আর বিদেশি। ওকে, শিরোনাম দেন। সংস্কৃত কৃত প্রত্যয়। এক নম্বর লিখেন, শব্দের শেষে অন থাকলে কি হবে? অনট। অন থাকলে কি হবে? অনট। তাহলে দর্শন কি হবে বলেন তো? দৃশ প্লাস অনট। দৃশ প্লাস কি হবে? অনট। ওকে, শ্রবণ কি হবে? শ্রবণ সৃজক শ্রু প্লাস অনট। অনট। শ্রু প্লাস কি হবে? অনট। ট্রু প্লাস অনট। দুই নম্বর, ত থাকলে কি হবে জানেন? কয়ত। তাহলে জ্ঞাত কি হবে? জ্ঞা যোগ কয়ত। তি থাকলে কি হবে জানেন? কয়তর অস্বীকার। তাহলে গতি কি হবে? গতি গম যোগ কয়তর অস্বীকার। তব্য অথবা অনীয় থাকলে কি হবে? তব্য অথবা অনীয় ক্রস। ক্রস হবে। ক্রস মানে কি জানেন? যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে, নতুন কিছু কি আসবে না। দর্শনীয় কি হবে? দর্শনীয় দৃশ প্লাস যা আছে তাই থাকবে, নতুন কিছু আসবে না। নতুন কিছু কি আসবে না, যা আছে তাই থাকবে, নতুন কিছু আসবে না। স্যার এখানে যে ধাতু চিহ্ন কি দেয়াই লাগবে? 100%, 100% মাস্ট বি, কোনো মিস নাই। বন্দুকের গুলি মিস হলেও দাঁত চিহ্ন মিস হবে না। তা অথবা দা থাকলে কি হবে বলেন তো? ত্রিশ হবে। তা অথবা দা থাকলে কি হবে? ত্রিশ হবে। ঠিক আছে, লিখেন মা তা, তাহলে কি হবে? মা যোগ 30। হ্যালো, ক্লাস নিতেছি, ক্লাস নিচ্ছি আব্বা, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। লিখেন মা তা কি হবে? মা যোগ 30। দাতা কি হবে? দা যোগ 30। 6 নম্বর লিখেন, অক থাকলে নক হবে আবার অক হবে, যেটা মন চায়। হ্যাঁ, যদি নক দিয়ে অপশন না থাকে তাহলে অক দিবেন। হ্যাঁ, ভুল না আবার। তাহলে কারক কি হবে? কারক কি যোগ অক বা নক। নক বা অক। ওকে, 7 নম্বর লিখেন, দীর্ঘি থাকলে কি হবে? নিন। পাই কি হবে? পাই পা যোগ নিন। পা যোগ কি? নিন। 8 নম্বর লিখেন, অন্তস্থ অ থাকলে কি হবে? অল। তাহলে জয় কি হবে? জয় জি যোগ অল। ক্ষয় কি হবে? ক্ষয় কি যোগ অল। ওকে, 9 নম্বর লিখেন, মান থাকলে সানচ হবে। মান থাকলে কি হবে?
সানজ। তাহলে দীপ্যমান কি হবে? দীপ্যমান দীপ যোগ সানজ। দীপ যোগ কি হবে? সানজ। দীপ যোগ সানজ। দীপ্যমান দীপ যোগ সানজ। এখানে ধাতু চিহ্ন দিতে হবে না? মাস্ট বি। তাহলে উচ্চারণের সময় তো দীপ ধাতু সানস এটা বলতে হবে না? দীপ যোগ সানজ মানে ধাতু চিহ্ন তো দিতে হবে, বাট খালি বলবেন দীপ যোগ সানজ। লেখা হয়েছে। তাহলে দেখেন সংস্কৃত কীট প্রত্যয় শব্দের শেষে যদি অন থাকে তাহলে কি হবে? অন থাকলে অনট। অন থাকলে কি হবে? অনট। দর্শন লাস্টে অন আছে তাহলে কি হবে? দৃশ প্লাস অনট। দৃশ প্লাস অনট। শ্রবণ লাস্টে অন আছে তাহলে কি হবে? শ্রু প্লাস। এখন যদি বলেন যে ভাইয়া দর্শন থেকে যে দৃশ আসছে এটা বুঝবো কিভাবে, শ্রবণের যে শ্রু এটা বুঝবো কিভাবে, এটা একটু ওয়েট করেন, আমি এটা টেকনিকই লেখাই দেবো আপনাদেরকে আলাদা। যে শোনা টাইপের যত শব্দ আছে, শ্রবণ শোনা সকল সব আসছে কোত্থেকে বলেন তো? শ্রু থেকে আসছে। দেখা টাইপের যত শব্দ আছে পৃথিবীতে সব কোত্থেকে আসছে বলেন তো? দৃশ ধাতু থেকে আসছে। তারপর হচ্ছে কথা বলা টাইপের যত শব্দ আছে যেমন এই যে উক্তি, তাহলে কি হবে বলেন তো? বচ যোগ কয়তয় রস্বীকার। তাহলে সব কোত্থেকে আসছে? উক্তি মানে কথা বলা টাইপের যত শব্দ সব কোত্থেকে আসছে বলেন তো? বচ থেকে আসছে। যাওয়া টাইপের পৃথিবীতে যত শব্দ আছে সব কোত্থেকে আসছে বলেন তো? গম থেকে আসছে। হ্যাঁ আমি একটু পর লিখে দিব এগুলো। হ্যাঁ তাহলে অন থাকলে অনট, তো থাকলে কয়তো, জ্ঞাত তো আছে তাহলে কি হবে? জ্ঞা যোগ কয়তো। তি থাকলে কয়তো রস্বীকার। গতি তি আছে গম যোগ কয়তয় রস্বীকার। তব্য অথবা অনীয় থাকলে ক্রস। কর্তব্য তব্য আছে এই যে তব্য হবে ক্রিযোগ তব্য। দর্শনীয় দৃশ যোগ কি হবে? অনীয়, এই যে অনীয় আছে যে কি বলেন তো? অনীয়। তা অথবা দা থাকলে কি হবে? ত্রিশ হবে। মা তা লাস্টে তা আছে না, তাহলে কি হবে? মা যোগ ত্রিশ। মা যোগ ত্রিশ। দা তা লাস্টে তা আছে না, তাহলে কি হবে? দা যোগ ত্রিশ। দা যোগ ত্রিশ। শব্দ শেষে অক থাকলে কি হবে? নক। তাহলে কারক কি হবে? ক্রিযোগ নক বা অক। ক্রিযোগ নক বা অক। দীর্ঘ থাকলে নিন হবে। পাই তাহলে কি হবে? পা যোগ নিন। পা যোগ নিন। অন্তস্থ অ থাকলে অল হবে। জয় কি হবে? জি যোগ অল। ক্ষয় কি হবে? খি যোগ অল। মান থাকলে সানজ হবে। দীপ্যমান তাহলে কি হবে? দীপ যোগ সানজ। দীপ যোগ সানজ। আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত সবাই কি বুঝছি? ওকে আমার সাথে একবার বলেন। অন থাকলে অনট, ত থাকলে কয়তো, তি থাকলে কয়তো রস্বীকার, তব্য তবনীয় থাকলে ক্রস। ক্রস মানে যা আছে তাই, নতুন কিছু আসবে না। অন থাকলে অনট, ত থাকলে কয়তো, তি থাকলে কয়তো রস্বীকার, তব্য তবনীয় থাকলে ক্রস। বলেন তাধা থাকলে ত্রিশ, অক থাকলে নক, দীর্ঘ থাকলে নিন, অন্তস্থ থাকলে অল, মান থাকলে সানজ। তাধা থাকলে ত্রিশ, অক থাকলে নক, দীর্ঘ থাকলে নিন, অন্তস্থ থাকলে অল, মান থাকলে সানজ। ওয়ালা, তারপর কি ওয়ান, তারপর এখানে আনা, তাহলে এখানে পনা, সা, গড়, দাঁড়, বাজ, বন্দি, সই। সবাই একটু লিখে ফেলেন। হ্যাঁ স্ক্রিনশট দেন একটা। তাহলে কি বলেন তো? বিদেশি তদ্ধিত প্রত্যয়। বিদেশি তদ্ধিত প্রত্যয় ফার্সি, হিন্দি। আরে কি লিখলাম, গোলা লিখছি।
হিন্দি ফার্সি। ওকে, এই পাঁচটা হচ্ছে হিন্দি, এই পাঁচটা কি বলেন তো ফার্সি, আর সবগুলো কি বলেন তো বিদেশি। ওয়ালা দ্বারা কি বোঝায় বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দাড়িওয়ালা। ওয়ান দ্বারা কি বোঝায় গারোয়ান, দারোয়ান। আনা দ্বারা কি বোঝায় বিবিয়ানা, মুন্সিয়ানা। পনা দ্বারা কি বোঝায় বেহায়াপনা। সা দ্বারা কি বোঝায় পানসা। গড় দ্বারা কি বোঝায় কারিগর। দার দ্বারা কি বোঝায় চৌকিদার। তারপর বাজ দ্বারা কি বোঝায় ধোকাবাজ, চাপাবাজ, ফাঁকিবাজ, দান্দাবাজ, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার বন্দি দ্বারা কি বোঝায় রাজবন্দি, জবানবন্দি। সই দ্বারা কি বোঝায় চলনসই, মানানসই। ঠিক আছে, তাহলে এই পাঁচটা হিন্দি, এই পাঁচটা কি বলেন তো ফার্সি। আমার সাথে একবার বলেন। ওয়ালা ওয়ান আনাপনাশা, ওয়ালা ওয়ান আনাপনাশা, গড়দার বাজবন্দি সই। ওয়ালা ওয়ান আনাপনাশা, গড়দার বাজবন্দি সই। ওয়ালা ওয়ান আনাপনাশা, গড়দার বাজবন্দি সই। পারবেন না? মনে থাকবে? জি স্যার। লেখেন সংস্কৃত তদ্ধিত পত্র। এক নম্বর লিখেন ইত, ইল। ইষ্ট যদি থাকে তাহলে কি হবে বলেন তো? ক্রস। কি হবে? ক্রস। পঙ্কিল তাহলে কি হবে বলেন তো? পঙ্ক প্লাস ইল। দুই নম্বর লিখেন ইমা থাকলে কি হবে? ইমন। তাহলে নীলিমা কি হবে? নীলিমা। নীল জকিমন। নীল প্লাস ইমন। প্রেম কি হবে? প্রেম। প্রিয় থেকে প্রিয় প্লাস ইমন। তিন নম্বর লিখেন তো অথবা তা থাকলে কি হবে? ক্রস। বন্ধুত্ব কি হবে? বন্ধুত্ব। বন্ধু যোগ তো। চার নম্বর লিখেন তরতম থাকলে কি হবে? তাহলে প্রিয়তম কি হবে? প্রিয়তম। দয়াবান কি হবে? দয়াবান। দয়া যোগ বতুব। মান থাকলে কি হবে? মান থাকলে দয়াযোগ মানুষ। তাহলে বুদ্ধিমান কি হবে? বুদ্ধ বুদ্ধি যোগ মুতুক। মতুব। ইয় থাকলে কি হবে? নিয়। দেখা যায় তেজস্বী, তেজস্বী, তেজ বিশ্বক যোগ বিন। অ্যাডভার্টাইজের জন্য নিচের লাইনটা বোঝা যাচ্ছে। আরিফ, আরিফ ঠিক আছে, এই অ্যাডভার্টাইজটা একটু কাটা দাও, এটা ভর্তি হয়ে গেছে। এই আপনার কি এডিতে ভর্তি হবেন নাকি? আর আমরা তো অলরেডি ভর্তি কিছু স্টুডেন্ট। ঠিক না, আবার টাকা পয়সা যদি দিতে চান দিতে পারেন, আমরা না করব না। টাকা নাই স্যার। এখন ভর্তি হন, চাকরি পায় তারপর দিবেন। স্যার এডিটে কি এর থেকে বেশি কিছু করাবে? আপু তো একদম কড়া কোশ্চেন করছেন। আসলে এডির কোশ্চেন আমার মতে আরো সহজ হয়, এই যে নর্মাল যে কোশ্চেন এর চেয়ে বাংলা আরো বেশি সহজ হয়।
মানে এডি কি করে জানেন, ইংলিশ আর ম্যাথ কঠিন করতে গিয়ে বাংলাটারে একটু কি করে বলেন তো, একটু ভালোবাসা দেয়, বাংলা একটু ভালোবাসা দেয়। এই জন্য এডির বাংলা প্রশ্ন ওগুলোর চেয়ে সহজ হয়। আপনি একটু মিলাই দেখেন, আমার কথা বিশ্বাস যদি নাও করেন। স্যার এডিট তো এই যে নবম গ্রেড, এটা পরীক্ষার জন্য কি আমরা শুধু ব্যাংকে রিলেটেড এটা পড়বো নাকি নবম গ্রেডের যত কোশ্চেন আছে বাংলা ওইগুলো সলভ করলে ভালো হয়? আপনি আবার কই চলে গেলেন, কিসের কি কথা কইলেন? ব্যাংকের যে প্রশ্ন আছে এইগুলো সলভ করবেন, কেন অন্য জায়গায় যাবেন? আর অন্য জায়গায় যদি সলভ করেন, এখন এডিতে কি আপনার সাহিত্য আসবে? আর আপনি বিসিএস নবম গ্রেড, বিসিএস এর কোশ্চেন সলভ করলে আপনি কতটুকু কমন পাবেন বলেন? তো এই ক্ষেত্রে ব্যাংকের যত প্রশ্ন আছে এইগুলো সলভ করলে এডি হয়ে যাবে। আর এই পড়াই সেম পড়া, বুঝছেন? এডিতে বললাম না প্রশ্ন সহজ আসে, আপনারা এডির একটা প্রশ্ন সলভ করে দেখেন বাংলা কেমন লাগে। অন্যান্য প্রশ্নের চেয়ে এটা অনেক সহজ। এডিতে চাইলেই, যে কেউ চাইলেই 23+ এমনি পাবে, অটো পাবে, যদি খালি একটু বাংলায় পড়ে আর কি। আমি যেমনি পড়াচ্ছি এই পড়া যদি মাথায় রাখতে পারে, এখন পড়াইছি শেষ, এরকম না যে মাথায় রাখা আর কি। স্ক্রিনশট দিছেন? তাহলে দেখেন, ঈদ ই লিস্ট থাকলে কি হবে বলেন তো? ক্রস। ঈদ ই লিস্ট থাকলে কি হবে? ক্রস হবে। পঙ্কিল লাস্টে ইল আছে, এই যে পঙ্ক প্লাস ইল। ইমা থাকলে ইমন হবে। নীলিমা, ইমা আছে না, এই যে নীল যোগ ইমন। কিন্তু এটা এক্সেপশনাল, প্রেম শব্দটা এক্সেপশনাল, কাজও এক্সেপশনাল, ঠিক আছে? ইমা নাই কিন্তু ইমন হয়ে গেছে, প্রিয় যোগ ইমন, ব্যতিক্রম। তো অথবা তা থাকলে ক্রস, ক্রস মানে নতুন কিছু আসবে না। বন্ধুত্ব, বন্ধুযুক্ত। তরতম থাকলে ক্রস, প্রিয়তম, প্রিয়যুক্তম, এই যে তম, এই যে তম। বান থাকলে বতুব, দয়াবান, দয়াযুগ বতুব। মান থাকলে মতুব, বুদ্ধিমান, বুদ্ধিযোগ মতুব। ইও থাকলে নিয়, জলীয় কি হবে? জল যোগ নিয়। ইন থাকলে নিন, নবীন, নবযোগ নিন। বি থাকলে বিন, মায়াবী, বি আছে কি হবে? মায়া যোগ বিন। তেজস্বী, বি আছে তাহলে কি হবে? তেজ বিসর্গ যোগ বিন, তেজ বিসর্গ যোগ বিন। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। 10 নম্বর লিখেন। সর থাকলে কি হবে বলেন তো? স্ন হবে, ঠিক আছে? মানব কি হবে বলেন তো? মনোযোগ স্ন। ই থাকলে কি হবে বলেন তো? স্নি হবে। তাহলে রাবণী কি হবে? রাবণী, রাবণ যোগ স্নি, রাবণ যোগ স্নি। জ থাকলে কি হবে? জ থাকলে স্নজ ফলা। তাহলে সৌন্দর্য কি হবে? সৌন্দর্য, সৌন্দর্য স্নজ ফলা। সৌন্দর্য কি? স্নজ ফলা। ওকে, 13 নম্বর লিখেন। ইক থাকলে কি হবে? স্নিক। সাহিত্যিক কি হবে? সাহিত্য যোগ স্নিক, কি হবে? সাহিত্য যোগ স্নিক। 14 নম্বর। এ থাকলে কি হবে? স্নেহ। ওকে, তাহলে বইমাত্রিকা কি হবে বলেন তো? বিমাতা যোগ স্নেহ। শেষ। আজকে আপনাদের বেশি শ্রম দিয়ে দিলাম। লিখেন, কুইক লিখেন। লেখা হয়েছে? তাহলে দেখেন, শব্দ শেষে সর থাকলে স্ন হবে। মানব, ব সাথে সর আছে তাহলে কি হবে? মনোযোগ স্ন। শব্দ শেষে ই থাকলে স্নি হবে। রাবণী, ই আছে তাহলে কি হবে? রাবণ যোগ স্নি। শব্দ শেষে জ থাকলে স্নজ ফলা। সৌন্দর্য, অন্তস জ, তাহলে কি হবে? সৌন্দর্য যোগ স্নজ ফলা। ইক থাকলে স্নিক। সাহিত্যিক, ইক আছে তাহলে কি হবে? সাহিত্য যোগ স্নিক। এও থাকলে স্নেহ। বইমাত্রেয়, এও আছে তাহলে কি হবে? বিমাতা প্লাস স্নেহ। এই ছিল আমাদের প্রকৃতি এবং প্রত্যয়। যা পড়ে সেটা ভালো করে পড়ে 9-10 এর বইটা একবার কি করবেন? রিভিশন দিবেন। স্যার একদম ফার্স্ট পেজটা একটু দেন। বণিক ভাই, ফার্স্ট পেজ তো আমার কাছে নাই গা, আপনার হচ্ছে অন্য কারো কাছে নিয়ে নেন। এই একটু কমেন্টে একটু ফার্স্ট পেজটা দিয়ে দেন তো কেউ। আচ্ছা, ছবি তুলে দিয়ে দিলে এখন হচ্ছে আমরা কি করব, কি জানি বলতে চাইলাম, ওই যে একটা টেকনিক লিখবো, ঠিক আছে? আজকে না লিখি, আপনাদের নেক্সট যেদিন ক্লাস আপনি একটু মনে করেন,
তাহলে আমি ওই জিনিসটা 5 মিনিটে দেখাই দিব, ঠিক আছে? জি স্যার। ওকে, যে দর্শন দৃশ থেকে কোনগুলো শব্দ আসছে, গম থেকে কোনগুলো শব্দ আছে একটু বলে দিন, আমি পরে দেখাই দিব না, হ্যাঁ? তাহলে আমাদের আজকে কি কি আপনার সাথে শেষ? দেখা হবে না তো স্যার? কি হবে না? এই মাসে হয়তো আর দেখা হবে না স্যার আপনার সঙ্গে। দেখা যদি না হয়, হয়েও যেতে পারে, আর যদি না হয় তাহলে আমরা নেক্সট যখন দেখা হয় তখন। আচ্ছা, কি জানি বলতে চাইলাম। একটা জানা ছিল স্যার, কথা জানা ছিল। হুম, একটা প্রশ্ন ছিল স্যার। প্রশ্ন নিব, দাঁড়ান, কি জানি বলতে চাইলাম। আচ্ছা, তাহলে আমাদের আজকে কি কি শেষ হলো? উপসর্গ, তারপর ধাতু, তারপর প্রকৃতি প্রত্যয়। তাহলে বাকি মনে হয় আর দুইটা টপিক আছে, এগুলো নেক্সট আছে ইনশাআল্লাহ। ওকে, এখন কোশ্চেন করেন, স্যার স্ক্রিনশট দিতে পারেন স্যার। বলেন। স্যার স্ক্রিনশট দিতে পারেন। স্যার আমাদের কি কোনো মানে উপন্যাস পড়তে হবে স্যার? কিসের উপন্যাস পড়তে চান? চোখের বালি? না স্যার, স্যার জানতে চাচ্ছি স্যার, মানে কোনো উপন্যাসের কাহিনী থেকে আমাদের কোনো প্রশ্ন হবে নাকি স্যার? কোয়েশ্চেন প্রণেতা জানে, বলা যায় না, তারপর দেখা যাক। আমি হচ্ছে আপনাদেরকে 7 নাম্বার লেকচার যখন নিব তখন ভালো কিছু নিয়ে আলোচনা করব, হ্যাঁ? 7 নাম্বার লেকচারে লিটারেচার নিয়ে। আসলে বলতে চাচ্ছেন যে এই যে পত্র, পত্রিকা, উপন্যাস, নাটক, এখান থেকে তো প্রশ্ন আসবে। এগুলো আপনাদের ফাউন্ডেশন ক্লাসে কথা বলছি, আপনারা ভুলে গেছেন। যাই হোক, আমরা হচ্ছে 7 নাম্বার লেকচার যখন আসবে তখন আপনাদেরকে লিটারেচার নিয়ে একটু ঝামেলা শেষ করে দিব, হ্যাঁ? কি কি আছে, উপাধি, ছদ্মনাম, পত্র পত্রিকা, ওই টাইমে কি সব মুখস্থ করে পড়া যাবে? আমি বুঝাই দিব যতটুকু পারা যায়, আমি শেষ করে দিব, আর বাকিরা আপনারা পড়বেন। স্যার আমাদের তো শুধু আধুনিক যুগ পড়লে এখন হয়ে যাবে, দুইটা তো ওই যে মধ্যযুগ প্রাচীন যুগ তো পড়াইছেন। মধ্যযুগ মাঝখানে কি একটা ক্লাস এই ইসের বাংলা ফার্স্ট পার্টের মানে ওই উপন্যাস, নাটক, এই সব ধরনের কি কিছু নিয়ে নেওয়া যায় না? তাহলে একটু হালকা হতো, যেহেতু অনেক কবি পরিচিতি। না না না, ওইটা তো সম্ভব না। তারপরে ক্লাস আপনাদের যদি এতদিন গ্যাপ, বেশি যদি ভালোবাসেন তাহলে ঋষির আমি বলবো না, একটা ক্লাস পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ওকে, তো সবাই ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক সবার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।